আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গণিতের দশম অধ্যায়ের উপরে ষষ্ঠ ক্লাস হবে। এর আগে এই অধ্যায়ের উপর আমাদের 5টা ক্লাস হয়ে গেছে, এটাই এই অধ্যায়ের উপর আমাদের ষষ্ঠ ক্লাস। তো রিকমেন্ডেশন থাকবে হচ্ছে এই ষষ্ঠ ক্লাসটি করার আগে আগের 5টা ক্লাস করে আসার। এতে যেটা হবে তোমরা বুঝতে পারবা আসলে আমরা কি করেছি এবং কি করি নাই। মানে এই অধ্যায়ে যা বেসিক লাগে আমরা আগের 5টা লেকচারে কভার করে এসেছি, তাই যেগুলো করিয়ে এসেছি বা যেগুলো বারবার বলতে গেলে টাইম বেশি লাগে সেগুলো তো আমরা বারবার বলবো না, তবে যতটুকু দরকার এই ম্যাথের জন্য ততটুকু অবশ্যই বলবো। তো আসো আমরা আমাদের ষষ্ঠ লেকচার দশম অধ্যায়ের উপরে এটা শুরু করি। তো এর আগে আমরা 12, 13, 14, 15 নম্বর পর্যন্ত করেছিলাম। 15 নম্বরটা এইচডাব্লিউ ছিল, সেম অঙ্ক ছিল 14 আর 15, তাই এটা এইচডাব্লিউ দেওয়া ছিল। আজকে আমরা শুরু করব 16 নম্বর থেকে। তো ক্লাস শুরুর আগে সবার সামনে যেন খাতা থাকে, বই থাকে, ক্যালকুলেটর থাকে। এগুলো আছে কিনা আমাকে একটু এনশিওর করো যে আমার সামনে খাতা, বই এবং ক্যালকুলেটর আছে। আছে। ঠিক আছে, ঠিক আছে। তো 16 নম্বর অঙ্কটা করার জন্য প্রস্তুত? খাতায় 16 নম্বর দেন। ঠিক আছে, আসেন আমরা 16 নম্বর অঙ্কটা করি। বোর্ড কি দেখা যায়? বোর্ড কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ঠিক আছে, আসেন আমরা 16 নম্বর অঙ্কটা করি। 16 নম্বর অঙ্কতে কি বলতেছে দেখেন তো। একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। এখন কথা হচ্ছে উন্নতিকোণ অবনতিকোণ কোনগুলা, এগুলা কি আমাদের মনে আছে? হ্যাঁ। ঠিক আছে, যদি মনে থাকে এই অঙ্ক কোনো ব্যাপার না। তাহলে দেখো এখানে কি আছে, নদীর তীর আছে। এখন আসো আমরা এখানে যা যা বলছে আমরা শুধু তাই তাই আগাবো। মনে করো এটা হচ্ছে আমাদের নদীর এক পার, নদীর এক পার, তাহলে নদীর আর এক পার থাকবে এই সাইডে। তাহলে এটা হচ্ছে নদীর আর এক পার, মানে নদীতে দুইটা তীর থাকে না, এই পারে এক তীর ওই পারে আর এক তীর। এটা হচ্ছে দুইটা তীর, বুঝতে পারছো? নদীর দুইটা তীর মানে মাঝখানে নদী আছে, এই তীরে মানুষ থাকে বা এই তীরে মানুষ থাকে। এটা যে একটা নদী, এটা কি তোমরা চিন্তা করতে পারতেছো? আমার মনে হয় সবার রেসপন্স করা উচিত। হ্যালো, হুম। আচ্ছা ঠিক আছে। এটা যদি একটা নদী হয়, নদীর কি বলতেছে বলো তো, এক তীরে দাঁড়িয়ে থাকা একজন লোক দেখলো, তার মানে মনে করো কোন তীরে লোক দাঁড় করাবা? বলো তুমি, 1 নম্বর তীরের লোক দাঁড় করাবা নাকি 2 নম্বর তীরের লোক দাঁড় করাবা? তুমি বলো। 1 নম্বর। 1 নম্বর তীরে লোক দাঁড় করাবো, তাহলে 2 নম্বর তীর আমাদের লাগতেছে না। তাহলে মনে করো এই জায়গায় একটা লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এসে কি দেখলো, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ। তার মানে এখান থেকে কি করতে হবে, সোজাসুজি কোন তীরে আসতে হবে? অপর তীরে আসতে হবে। আমি কি সোজাসুজি অপর তীরে এসেছি? হ্যাঁ। সোজাসুজি অপর তীরে এসেছি। তাহলে এখানে কি আছে বলো তো, এখানে একটি কি আছে, টাওয়ার আছে না? হ্যাঁ। এখন দেখো এখানে টাওয়ার দিতে গেলে কি করতে হবে, আমাকে একদম উঁচুতে আসতে হবে না? আমি কি এখান থেকে উঁচুতে আসতে পারবো? এখান থেকে কিন্তু উঁচুতে আসতে পারবো না। তাহলে পরীক্ষায় যদি এভাবে চিত্র আঁকাই, কারণ দেখো আমাদের খাতাটা হচ্ছে একটা সমতল, 2 ডাইমেনশনের, দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, উচ্চতা তো নাই। নদীর দৈর্ঘ্যের দিকে চলে গেল, প্রস্থ দিকে চলে গেল, টাওয়ার তো উপরের দিকে। এখন কি আমরা খাতায় উপরের দিকে আঁকাইতে পারবো? পারবো না। তাহলে চিত্রটাকে এইভাবে আঁকাইতে গেলে এখানে এসে আমরা ধরা খেয়ে যাব। তাহলে কথা হচ্ছে ভাই আমি চিত্রটা কিভাবে আঁকাবো? তাহলে এখন আমরা নদীকে উপর থেকে আর দেখবো না, নদীকে সাইড থেকে দেখবো, তাহলে দেখবো এই সমস্যাটা হবে না। ঠিক আছে, আসো আমরা সাইড থেকে নদীটাকে দেখি। তাহলে আমরা কি করব বলো তো, এভাবে নদীকে দেখবো না, নদীকে কিভাবে দেখবো সেটা আমি বলে দিই। দেখো, আসো মুছে দিই এগুলা, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই। আমরা এখন নদীকে যেভাবে দেখবো সেটা হচ্ছে যে, মনে করো নদীর এটা হচ্ছে একটা পার, আর এখান থেকে এত দূর পর্যন্ত গিয়ে নদীর এটা হচ্ছে আর একটা পার, মানে নদীকে একটা সাইড থেকে দেখতেছি। বুঝতে পারছো? মানে ওই পারটা এখন আমরা এভাবে দেখতেছি, মানে এটা হচ্ছে এক পার, মানে এটা হচ্ছে একটা তীর, এটা হচ্ছে নদীর আর একটা তীর। আমার কথা কি বুঝতে পারছো? এই দুইটা হচ্ছে নদীর দুইটা তীর। তাহলে হ্যাঁ। এখানে যদি লোক দাঁড়ায় থাকে, ঠিক সোজাসুজি অপর তীর হচ্ছে এখানে, এখানে একটা কি থাকবে, এখানে একটা টাওয়ার থাকবে। তাহলে এখানে একটা টাওয়ার আঁকায় দিলাম। এটাই হচ্ছে সেই কি বলতো, এটাই হচ্ছে সেই টাওয়ার।
এটা হচ্ছে সেই টাওয়ার। দাঁড়িয়ে কি দেখলো বলো তো, টাওয়ারের উন্নতিকোণ, মানে টাওয়ারের কিসের উন্নতিকোণ, টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ হয়। এতদিন পর্যন্ত এটা তো বোঝা উচিত যে এটা যদি শীর্ষ হয় তাহলে এখান থেকে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ বলতে আমরা বুঝবো যে এই কোণটা, এখান থেকে এই কোণটা, এই যে এখানে যে কোণটা হয়েছে এই কোণটা কয় ডিগ্রি, তাহলে টাওয়ারের উন্নতিকোণ কত ডিগ্রি দেওয়া, 60 ডিগ্রি দেওয়া। 60 আচ্ছা, তারপরে বলছে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ কত ডিগ্রি হয়। তার মানে এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে 32 মিটার পিছিয়ে যাব। আসো 32 মিটার পিছিয়ে গেলাম। 32 মিটার যদি পিছিয়ে যায় তাহলে উন্নতিকোণ কত ডিগ্রি হয়েছে, উন্নতিকোণ এখান থেকে এখানে যখন এসেছে উন্নতিকোণ আমাদের হয়েছে কয় ডিগ্রি, উন্নতিকোণ হয়েছে কিন্তু আমাদের 30 ডিগ্রি। তার মানে এখানকার যে কোণ হয়েছে এটা আমাদের 30 ডিগ্রি কোণ হয়েছে। এখন আমাদের বলতেছে এই যে তাহলে এখান থেকে যখন আমরা লোকটা এখানে এসেছে এই দূরত্বটা সে 32 মিটার অতিক্রম করেছে। এত দূর পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা থাকলে আমাকে বলতে হবে, আমি আরেকবার ব্যাখ্যা করে দিই। যে একটা এই দেখো এটা দ্বারা বোঝাচ্ছি এটা হলো নদী, আমরা সাইড থেকে দেখতেছি, সাইড থেকে দেখলে নদীটাকে সোজা চলে যেতে দেখবো। আমার কাছে ওয়েব ক্যাম থাকলে আমি তোমাদের সরাসরি ফিল করায় দেখাতে পারতাম আর কি নদীটা কিভাবে যাচ্ছে। যাই হোক, এখন নিজে ফিল করে নাও যে এইটা একটা তীর, এটা একটা তীর, এটা চলে যাচ্ছে নদী। তার মানে এই যে এই মনে করো এবার নাম দিয়ে দিই, এই যে টাওয়ারের নাম মনে করো, টাওয়ারের শীর্ষের নাম এ আর নিচের শীর্ষের নাম বি, আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু আর এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। এই যে নামগুলো দিয়ে দিলাম এতে আমাদের সুবিধা কি হলো, এই যে সি বিন্দু আর এই বি বিন্দু, এই সি আর বি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এটা কি বলতো, নদীর বিস্তার না। কারণ এই একটা তীর, এক তীর থেকে আরেক তীরের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি, নদীর বিস্তার বলি। হ্যাঁ ঠিক আছে, তাহলে বিসি যে দৈর্ঘ্য এটাকে আমরা কি বলতে পারি, নদীর বিস্তার। বিস্তার। আচ্ছা ঠিক আছে, আর তারপরে আমাদের তাহলে কি, আমাদের যে কি বের করতে হবে আমরা অলরেডি বুঝে গেছি। আমাদের এই যেখানে নদীর বিস্তার বের করতে বলেছে তার মানে আমরা এখানে বিসির দৈর্ঘ্যটা এখানে আসলে চেয়েছে। নদীর বিস্তার বলতে এখানে যে দৈর্ঘ্যটা চেয়েছে সেটা হচ্ছে বিসি সমান কত মিটার সেটা আমাদের চেয়েছে। এবং এই যে টাওয়ারের উচ্চতা চেয়েছে, টাওয়ারের উচ্চতা বলতে কোনটা বোঝাচ্ছে বলো তো, কোন দৈর্ঘ্যটা বোঝাচ্ছে ইপ্তি বলো। টাওয়ারের উচ্চতা এবি, এবি টাওয়ারের উচ্চতা বলতে আমাদের এখানে এবি এর দৈর্ঘ্যটাকে বোঝানো হচ্ছে, এ বি সমান কত মিটার সেটা। তাহলে এখান থেকে আমাদের এবি এর দৈর্ঘ্য বের করতে হবে আর বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। এটা কি খুব কঠিন কিছু ছিল বা কঠিন কিছু, কঠিন কিছু কিন্তু না, এর আগের অঙ্কের মতোই। আগের অঙ্কের দিকে যদি খেয়াল করো দেখবা এখানে সেম চিত্রই হয়েছে। এখানে 60 ছিল 45 হয়েছে, আর এখানে যা হয়েছে 60 ছিল 30 হয়েছে, সেম ফিগার। আমরা একইভাবে সলভ করব। আমরা যখন সলভ করব আমরা তখন এটাকে এক্স ধরে নিব আর এটাকে এইচ মিটার ধরে নিব, তারপরে এখান থেকে সলভ করব। তাহলে এটা আমরা এইচ মিটার ধরে নিলাম আর এটাকে আমরা এক্স মিটার ধরে নিলাম, তারপরে আমরা সলভ করব। এই যে এই চিত্রে তো এ বি সি কিছুই ছিল না, আমরা এগুলোকে নিয়ে এসেছি। তাহলে এখন আমরা এখানে কিছু লিখব, যে মনে করি এ বি সমান এইচ মিটার উচ্চতার, এই উচ্চতার এটা কি একটা টাওয়ার না, তাহলে এখানে লিখব টাওয়ার। টাওয়ার সি বিন্দুতে উন্নতিকোণ উন্নতিকোণটার নাম কি বলতো, কোণ এ সি বি সমান 60 ডিগ্রি তৈরি করে। সি থেকে ডি বিন্দুতে গেলে, সি হতে ডি বিন্দুতে গেলে সিডি সমান 32 মিটার দূরত্ব অতিক্রান্ত হয় এবং কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি হয়। এই লেখাটুক বোঝো নাই এমন কেউ আছো? এখানে কি করলাম, এখানে আমাদের চিত্রে যা ছিল আমরা চিত্রে যা আঁকাইলাম সেটার একটা ব্যাখ্যা লিখে দিলাম। ব্যাখ্যাটা যে ঠিক এরকমই লিখতে হবে এমন কোনো কথা নাই, মানে কি করতে হবে যে চিত্রে কি কি আছে সেগুলো যেন এখানে থাকে আর কি, এটাই। আমার কথা বোঝা গেছে? তোমরা এভাবে না লিখে আরো ছোট করে লিখতে পারো। আমার সাথে এই অধ্যায়টা যখন করবা দেখবে সৃজনশীলে আমি এই অঙ্কটাই অন্যভাবে করে দিচ্ছি, বা সামনে আরো অঙ্ক আরো অন্য নিয়মে করে দিচ্ছি। তার মানে কি, এতে তোমাদের হাতে অনেকগুলা নিয়ম তোমরা শিখে যাবা, সহজ হবে।
আমার লেখাটুকু বোঝা গেছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যা যা করতে হবে, এ বি এর মান বের করতে হবে, বি সি এর মান বের করতে হবে। দেখো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন আমরা কি করব, একবার ছোট ত্রিভুজে ছোট ত্রিভুজে একটা ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করব, বড় ত্রিভুজে ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করব, করে এক্স এবং এইচ সম্বলিত দুটো সমীকরণ পাবো, সেই দুটো সমীকরণ সলভ করব, করে এক্স এবং এইচ এর মান বের করব। পদ্ধতিটা বোঝা গেছে? যদি বোঝা যায়, আসো আমরা এবার কি করব, আমরা একটা ত্রিভুজ নিই। কোন ত্রিভুজ নিব বলো তো প্রথমে? ত্রিভুজ এ বি সি এ। আমরা মনে করো ছোট ত্রিভুজটা নিলাম, ত্রিভুজ এ বি সি এ। আমরা দেখো তো এক্স আর এইচ ধরে নিয়েছি, তাহলে আমরা কি করব, আমরা কোন অনুপাত দেব বলো তো? 60 ডিগ্রি সাপেক্ষে এক্স এবং এইচ এর মধ্যে সম্পর্ক করবে কে? সাইন, কজ নাকি ট্যান? ভুলে গেছো সব? অল্প দিনে ভুলে গেলে হবে? আমরা কি জানি, তাই এখানে দেখো এই 60 ডিগ্রি সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, ভূমি। এই শুনতে পাচ্ছ সবাই? হুম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। এখন এটা যদি আমাদের লম্ব আর এটা যদি ভূমি হয়, 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব বাই ভূমি, এটা কার অনুপাত? টেনের অনুপাত। তাহলে এখানে আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো ট্যান। ট্যান কয় ডিগ্রি? 60 ডিগ্রি। আগে 60 ডিগ্রি না লিখে লিখে ফেলি কোণ এ সি বি সমান লম্ব বাই ভূমি। লম্ব মানে কি এ বি, আর ভূমি মানে কি বলতো, বিসি। এতটুকু বুঝতে বিসি পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এখানে লিখবো ট্যান কোণ এসিবি। এসিবি মানে কয় ডিগ্রি? 60 ডিগ্রি আমরা জানি। আর এখানে এবি এর মান আমরা ধরেছি এইচ, আর বিসি এর মান আমরা ধরেছি এক্স। 60 ডিগ্রি মানে কত? ট্যান 60 ডিগ্রির মান কত? রুট 3। তার মানে এখানে রুট 3 দিয়ে দিলাম, আর এখানে এইচ বাই এক্স দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কত আসলো? এইচ এর মান আসলো হচ্ছে রুট 3 ইন্টু এক্স সমান এইচ। তার মানে এইচ এর মান যেটা আসলো সেটা হচ্ছে রুট 3 ইন্টু এক্স। এবং এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা জানি এখানে আমরা আরেকটা সমীকরণ পাবো, তাই না বাবা? আরেকটা সমীকরণ আমরা পাবো। আসো সেই সমীকরণটা বের করে ফেলি। সেই সমীকরণটা কিভাবে বের করব? আমরা আরেকটা ত্রিভুজ ব্যবহার করব। আমরা এখানে এসিবি সমকোণী ত্রিভুজ ব্যবহার করলাম, আমরা এখন এডিবি এই সমকোণী ত্রিভুজ ব্যবহার করব। তার মানে ত্রিভুজ, কোন ত্রিভুজ বলো তো? ত্রিভুজ এ ডি বি। এই ত্রিভুজে এখানেও দেখো আমরা কি করব বলো তো, আমরা এই বিডি এবং এবি এর মধ্যে সম্পর্ক করব। কেন? কারণ এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি। তাহলে এখানে আমরা এখানেও ট্যান নিব। এখানে 30 ডিগ্রি সাপেক্ষে নিছি। একবারে সরাসরি 30 ডিগ্রি লিখতে পারো, অথবা কোণের মানটা লিখেও লিখতে পারো, যে কোণ এ ডি বি এভাবে লিখতে পারো। আমি সরাসরি 30 ডিগ্রি লিখে দিলাম, কারণ এতদিনে আমরা অনেক অঙ্ক করে ফেলাইছি। তাহলে ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। লম্বের মান কত? এখানে দেখো তো, লম্বের মান এবি না? তাহলে লম্বের জায়গায় আমরা দেব এবি। আর ভূমির মান কত দেখো তো? ভূমির মান হচ্ছে বিডি। ভূমির মান বিডি না? বি ভূমির মান বিডি। আসো এবার আমরা মানগুলো বসায় দিই। বিডি, এখানে বিডি লিখে দিই। এবার যেটা করব সেটা হচ্ছে 33 ডিগ্রি, এটার মান কত? আমরা এটা মুখস্থ জানি। সেটা হচ্ছে কত? 1/√3। ঠিক আছে, ঠিক আছে। আর এ বি এর মান আমরা কত ধরেছি? এ বি এর মান আমরা ধরেছি এইচ। আর বিডি দেখো তো, দুইটা অংশের যোগফল না? বিডিটা হচ্ছে বিসি এবং সিডি অংশের যোগফল। বিডিটা বিসি এবং সিডি অংশের যোগফল। তাহলে এখানে বিডি এর জায়গায় কি লিখতে পারি? বিসি যোগ সিডি। এটা বুঝো না এমন কেউ আছো? এটা বুঝো না এমন কেউ থাকার উচিত না, কারণ এটা তো খুবই স্বাভাবিক একটা জিনিস। তাহলে এখানে 1/√3 এইচ। আর দেখো তো বিসি এর মান কত ধরেছি আমরা? বিসি এর মান এক্স ধরেছি না? হ্যাঁ ঠিক আছে, তাহলে বিসি এর জায়গায় এক্স লিখবো। আর সিডি এর মান কত দেখো তো? সিডি এর মান কত? সিডি এর মান কত? 30 মিটার। 32 মিটার। ঠিক আছে, এবার এই সমীকরণটা দেখে তোমার কি করতে ইচ্ছা করছে? তোমার কি আর গুণন করতে ইচ্ছা করছে না? যে আর গুণন করে দিই, তাহলে একটু সহজ সরল ফরম্যাটে চলে আসবে। তো আমরা এখন এখানে কি করব? আর গুণন করব। x + 32 সমান √3 ইন্টু এইচ। এদিকে গুণ করলাম। আমরা কি করলাম আমি তোমাকে দেখাই। এই যে এইটা না, দেখো এই এই যে এখানে আমরা কি করলাম? এভাবে গুণ করলাম আর এভাবে গুণ করলাম, বুঝেছো? মানে আর গুণন করলাম আর কি। এক কথায় কি করলাম? আর গুণন তো বুঝো, মানে এই যে এদিক থেকে এদিকে গুণ আর এদিক থেকে এদিকে গুণ।
আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা আমাদের হাতে সমাধান করার জন্য তিনটা পদ্ধতি আমরা এতদিন পর্যন্ত শিখেছি। প্রথম পদ্ধতি শিখেছি অপনয়ন, দ্বিতীয় পদ্ধতি শিখেছি প্রতিস্থাপন, আর তৃতীয় আরেকটা পদ্ধতি শিখেছিলাম বজ্রগুণন। ওই তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে এই দুটো সমীকরণকে সমাধান করব। ঠিক আছে, আমরা আরেকটা সহজ কাজ করব। দেখো এখানে যেহেতু এইচ এর মানটা বের হয়ে আছে, আমরা 1 নাম্বার থেকে এইচ এর মান নিয়ে 2 নম্বরে বসাই দিব। তাহলে এখানে এইচ থাকবে না, এক্স হয়ে যাবে, তখন সেখান থেকে আমরা এক্স এর মান বের করে ফেলতে পারবো। আসো সেটা করি। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ কি পাইলাম? এইচ এইচ সমান বলো √3 ইনটু এক্স। আর 2 নম্বর সমীকরণ কি পেলাম? এক্স প্লাস 32 এক্স প্লাস 32 সমান √3 ইনটু এইচ, √3 ইনটু এইচ। এই দুটো সমীকরণ আমরা পেয়েছি। এতদূর পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা থাকলে আমাকে বলো আগেই, এরপরে আর বোঝার কিছু নাই, এতদূর পর্যন্তই বোঝার আছে। এটুকু বুঝতে কারোর অসুবিধা আছে? আবার বুঝাই দেন একবার। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে যে দেখো একটা নদীর তীরে যখন আমরা একজন দাঁড়াবো, এই আমাদের মনে করো বি আর সি দুটা নদীর তীর, আমরা এটাকে কিভাবে দেখতেছি? এক সাইড থেকে দেখতেছি, বুঝছো? এক সাইড থেকে যখন দেখব তখন কি আমরা তো এইভাবে দেখবো নদীটা একদম সোজাসুজি চলে যাচ্ছে, আমরা নদীটাকে আর ওইভাবে দেখতে পারবো না। এখন একটা নদী দেখাতে পারলে ভালো হইতো, যেহেতু নদী দেখানোর সুযোগ নাই। এটা হচ্ছে একটা নদীর তীর, এটা হচ্ছে একটা নদীর তীর। এখন এখানে যখন লোক দাঁড়াবে তাহলে টাওয়ার থাকবে এখানে, লোক যদি এখানে দাঁড়াইতো তাহলে টাওয়ার থাকতো এইদিকে। তাহলে এখানে বি বিন্দুতে বি তীরে টাওয়ার আছে আর সি তীরে লোক দাঁড়ায় আছে, তাহলে টাওয়ারের উন্নতি কোণ 60°। লোকটা যদি সি বিন্দু থেকে সরে 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে যাইতো তাহলে উন্নতি কোণ 30° হইতো। এতটুকু তথ্য দিয়ে আমাদের জিজ্ঞাসা করতেছে যে সেই টাওয়ারের উচ্চতা কত এবং নদীর প্রস্থ কত বা নদীর বিস্তার কত। তাহলে এটা জিজ্ঞাসা করতেছে। নদীর টাওয়ারের উচ্চতা চাচ্ছে মানে কি? আমাদের এই বিয়ের দৈর্ঘ্য মানে এই বের করতে বলতেছে। আর আমাদের বিস্তার বের করতে বলছে মানে কি করতেছে? আমাদের বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। তাহলে আমাদের যা যা দেওয়া ছিল সেটাকে আমরা একটু কথায় লিখে নিলাম আর কি। এটুকু এরকমই লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার মতো করে লিখে দিবা। মানে তথ্যগুলো যেন এখানে থাকে যে টাওয়ারের উচ্চতা এই সমান 23 মিটার, এখানকার উন্নতি কোণ দুইটা এত, আর ওখানে 32 মিটার দেওয়া আছে ওইটা এত, তুমি মনে করেছো যে দুইটা, সেই দুইটা যেন থাকে। এই 5টা তথ্য যেন থাকে, এইভাবে একটুখানি লিখবা 2 লাইন। এটা তোমার উপরে, এটার জন্য তোমাকে মার্ক কাটবে না, ঠিক আছে? এটা তুমি শুধু লিখে দিলেই মার্কটুকু পেয়ে যাওয়া। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের দুটা যে সমকোণী ত্রিভুজ হলো, সেই দুটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা দুটা অনুপাত নিব, ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে দুটা সমীকরণ গঠন করব। দেখো আমরা এবিসি ত্রিভুজ ব্যবহার করেছি, সেখান থেকে একটা অনুপাত পেয়েছি। আমরা এডিবি ত্রিভুজ ব্যবহার করেছি, সেখান থেকে ট্যানের অনুপাতটা ব্যবহার করে ওখান থেকে আরেকটা সমীকরণ পেয়েছি। এখন আমরা কী করলাম? পরের পেজে এসে সেই দুটো সমীকরণ লিখে ফেললাম। কেন লিখলাম? এখন এই দুটো সমীকরণ আমরা সমাধান করব। দেখো তো 1 নম্বরের এইচ এর মান যদি 2 নম্বরে বসাই কি হয়? তাহলে 1, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো তাই না? 1 নং হতে এইচ এর মান 2a বসাই। এটা আমরা এখন যে পদ্ধতিতে সমাধান করতেছি এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে এখানে x প্লাস 32 ছিল, √3ও ছিল, এইচ এর জায়গায় কত লিখে দেবো? এইচ এর জায়গায় এইচ এর মান লিখে দেবো। দেখো তো এইচ এর মান কত? √3 ইন্টু এক্স, √3 ইন্টু এক্স। বুঝতে পেরেছি? সব কিছু সেম আছে, শুধুমাত্র এক্স এইচ এর জায়গায় এইচ এর মানটা বসায় দিয়েছি। এই লাইনটা বুঝতে না পারলে আমাকে বলতে হবে যে বুঝি নাই। এখানে কিছুই করি নাই, এক্স এর জায়গায় এক্স আছে, 32 এর জায়গায় 32 আছে, সমানের জায়গায় সমান আছে, √3 এর জায়গায় √3 আছে, এইচ এর জায়গায় এসে শুধু এইচ এর মান √3 ইন্টু এক্স সেটা বসিয়ে দিয়েছি। এবার যেটা করব, দেখো কি করব, এক্স প্লাস 32 সমান √3 আর √3 গুণ করলে হয় একটা 3, আর এক্স ছিল এক্স। বুঝতে পেরেছি? ঠিক আছে, এবার দেখো কি করব, এই x এর দিকে প্লাস আছে, এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তার মানে এখানে 32 থাকলো আর এখানে √3x মাইনাস x হইল। আচ্ছা, এরপরে কি হয় দেখো তো, 32 তিনটা x এর মধ্যে থেকে একটা x বাদ দিলে এখানে দুইটা x থাকে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? 2x সমান 32। আচ্ছা, এরপরে যেটা করতে পারি, x এর মান কি দিতে পারি? 32 ডিভাইডেড বাই 2। এদিকে 2 গুণ অবস্থায় ছিল, এদিকে সে ভাগ হয়ে গেল। এবার এই দুইটা কাটাকাটি করলে এখানে থাকবে 16। তার মানে কি x এর মান কত আসলো বলো তো? x এর মান আসলো 16।
এই যে এক্স এর মান 16 মিটার আসলো, এটা কিসের দৈর্ঘ্য ছিল বলো তো? এটা নদীর বিস্তার ছিল না? এই যে এক্স এর মান 16, এটা কি ছিল আমাদের? নদীর বিস্তার। নদীর বিস্তার। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে দেখো, আমাদের এখন এইচ এর মানটাও লাগবে। এইচ এর মান বের করার জন্য আমরা যা করতে পারি খুবই সহজ, 1 নম্বরে অথবা 2 নম্বরে যে কোনো এক জায়গায় তুমি যদি এক্স এর মান বসিয়ে দাও, তুমি কার মান পাবা? তুমি এইচ এর মান পাবা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো দেখো এখান থেকে সবচেয়ে সহজ হচ্ছে 1 নম্বরে এক্স এর মান বসিয়ে এইচ এর মান বের করা, কারণ এইচ এর মান এখানে সরাসরি আছে, আর এখানে এইচ এর মান বের করতে গেলে √3 কে আবার এই পাশে পার করে দেওয়া লাগবে। এটা একটা ঝামেলাপূর্ণ কাজ, তাই আমরা কি করব, 1 নম্বরে এইচ এর মান বসাবো। তাহলে 1 নং সমীকরণে এইচ, এইচ এর মান না এক্স এর মান বসাবো এখন। সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, আসো বসাই। তাহলে এইচ সমান হবে √3, আর এক্স এর মান কত পেলাম বলো? এক্স এর মান কত পেলাম? 16 পেলাম। তাহলে এইচ এর মান কত হলো? √3, এই 16 ইন্টু √3, আর এটা হচ্ছে একক হচ্ছে মিটার, কারণ সবগুলো এককই মিটারে ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই আমাদের কি টাওয়ারের উচ্চতা। তাহলে এখন আমরা অ্যান্সার কি লিখবো? অতএব আমরা অ্যান্সার এইভাবে লিখবো, অতএব নদীর বিস্তার তাহলে আমরা কিভাবে লিখবো নদীর বিস্তার? সেটা আমাদের কত? নদীর বিস্তার x ছিল না, তাহলে লিখবো x = 16 মিটার, এবং টাওয়ারের উচ্চতা, টাওয়ার এর উচ্চতা কত? h = 16 × √3 মিটার। এভাবে তুমি যদি করে দিয়ে আসো, এই অঙ্কটায় 4 মার্ক থাকবে, তুমি সেটা পেয়ে যাবা। এখন যারা লেটে এসেছো বা অঙ্কটা বুঝো নাই, রেকমেন্ডেশন থাকবে ক্লাস শেষ হইলে এই অঙ্কটা আরেকবার রেকর্ডেড দেখে নেওয়া, রিপিট করে বুঝে যাবা, টাইম লাগবে না বেশি। তাহলে এই অঙ্কটা কি শেষ করব আমি? একটু লিখে নিন। হ্যাঁ, লিখে নাও। এর আগে একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ মাহাতাব, অঙ্কটা কি বুঝতে পেরেছো? মাহাতাব। হ্যাঁ স্যার। আচ্ছা আব্দুল্লাহ, তুমি কি আজকে বোর্ড দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছো? জি স্যার। ঠিক আছে, বোর্ড দেখতে পাইলেই হবে। এই যারা মেসেজ সিন করে ক্লাসে ঢোকে না, এদেরকে ধরে মারার দরকার। এদের আমি বাড়িতে কল দিব, অজুহাত লাগিয়েই থাকে এদের। ঠিক আছে, এই পেজটা কি তোলা হয়েছে? শেষ। ঠিক আছে, আমি পরের পেজটা বের করে দিই। এটাও লিখছি। ঠিক আছে, আসো। এবার থেকে যে ম্যাথগুলো আছে এগুলো খুবই সহজ সহজ ম্যাথ। এখান থেকে যারা আছো এবার বোঝা শুরু করো, দেখো ম্যাথগুলো বুঝতে পারো নাকি, একদম ফিল করতে পারবা যে আসলে তুমি কি করতেছো, ফিল করতে পারবা। আসো করি। আমরা এখন এটা সমাধান করব। তো দেখো এখানে কি বলতেছে, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তার মানে একটা কি ছিল বলো তো? একটা খুঁটি ছিল। এটাই হচ্ছে আমাদের সেই খুঁটি। এটা যে খুঁটি, এটা বুঝতে কারোর অসুবিধা যে এটা একটা খুঁটি? না। অসুবিধা থাকার কথা না। এখন এই খুঁটিটা কি হয়েছে বলো তো?
খুঁটিটা ভেঙে গেছে, এই যে এখানে লেখা খুঁটি ভেঙে গিয়ে, তার মানে কি খুঁটিটা ভেঙে গেছে, কিন্তু এমন ভাবে ভাঙিছে যে সম্পূর্ণ পড়ে যায় নেই, ওই বিচ্ছিন্ন অংশ হয়, বিচ্ছিন্ন হয় নাই, লেগে আছে। তার মানে মনে করো এমন একটা জায়গায় ভেঙে গেছে, এমন একটা জায়গায় ভাঙবে না, এমন একটা জায়গায় ভাঙবে যাতে মাটি স্পর্শ করতে পারে। মনে করো এমন একটা জায়গায় ভেঙে গেছে, কি হয়েছে বলো তো, খুঁটিটা এরকম একটা জায়গায় ভেঙে গেছে, তার মানে বুঝতে পারছো, এই জায়গাটায় ভেঙে গেছে। এখন ভেঙে গেলে খুঁটিটা হয় এই সাইডের দিকে পড়বে, না হলে এই সাইডের দিকে পড়বে। এখন তাই না, খুঁটিটা যদি এখানে ভেঙে যায়, হয় এই সাইডে পড়বে, না হলে এই সাইডে পড়বে। বুঝতে তো পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন তুমি বলো যে খুঁটিটাকে কোন সাইডে ফেলাবো, এই সাইডে ফেলাবো নাকি এই সাইডে ফেলাবো, ডাইন নাকি বাম? ডান। ডাইনে ফেলাবো। কেন? কারণ বামের দিকে আমার জায়গা নাই, আমার বামে জায়গা থাকলে আমি বামে ফেলাতে পারতাম। আমি যখন এই সাইডে ফেলাবো, তার মানে কি হবে, এখান থেকে খুঁটিটা এসে ঠিক এরকম ভাবে পড়বে, তাই না? হুম, এরকম এরকম ভাবে পড়বে না খুঁটিটা, এই দেখো এই ভাঙা অংশটা, আমি তোমাকে বুঝাই, দেখো এই হচ্ছে সেই খুঁটিটা, এটা যখন ভাঙবে এটা এসে এসে মাটিতে এইভাবে পড়বে। বুঝতে পেরেছো কি পারো না? আবার দেখো খুঁটির এই সেই ভাঙা অংশ, এটা যখন এদিকে পড়বে, এদিকে এসে 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 এইভাবে পড়বে। বুঝেছো? হ্যাঁ আচ্ছা, বুঝছি। তাহলে খুঁটির ভাঙা অংশ যখন এইভাবে পড়বে, তখন কি হবে দেখো, আমি তোমাকে দেখাই যে আসলে তখন কি হবে। তখন এখানে যা লেখা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, তার মানে এখানে বিচ্ছিন্ন হয় নাই এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে এটা আমাদের কি, এটা আমাদের ভূমি, এটা যে ভূমি, এটা কি বোঝো নাই, এটা তো ভূমি। তাহলে ভূমির সাথে সে কয় ডিগ্রি কোণ তৈরি করে, এখানে ভূমির সাথে সে 60 ডিগ্রি কোণ তৈরি করে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝছি। এখন আমাদের বলতেছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কোনটা, খুঁটির ভাঙা অংশ কোনটা বলো তো? এই যে এখান থেকে এত দূর পর্যন্ত, এটা খুঁটির ভাঙা অংশ না? এটা তো খুঁটির হ্যাঁ। ভাঙা অংশ, আর এই অংশটাই তো এটা, কারণ এটাই তো নিচে এসে পড়লো, এটা তো আর এখানে নাই, এটা তো আর এখানে নাই। এখন এটা কোথায় চলে এসেছে? নিচে চলে এসেছে, তাই না? এই অংশটাই তো নিচে মাটিতে চলে এসেছে। এতটুকু বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, তাহলে মনে করো টোটাল যে খুঁটির দৈর্ঘ্য সেটাকে আমরা এবি ধরলাম, এবং যে বিন্দুতে ভেঙে গেল সেই বিন্দুর নাম সি দিলাম, এবং ভাঙা অংশ যেখানে মাটি স্পর্শ করলো সেটার নাম আমরা ডি দিলাম। এখন আমাদের খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে এই সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে সিডি সমান কত মিটার সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা বুঝেছো? সিডি কেন বের করতে হবে, কেন বুঝেছো কিনা বুঝোনি বলো? এই সিডি, এই এসিটাই তো সিডি, কারণ এসিটাই তো ভাঙা অংশ ছিল যেটা মাটিতে পড়ে গেল। তার মানে এসি আর সিডি এর দৈর্ঘ্য সমান, কারণ দুইটাই তো ভাঙা অংশের দৈর্ঘ্য। এটা বুঝেছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, যদি বুঝাই থাকো, এখন কি করতে হবে, কিছু মেকআপ করে কথা লিখতে হবে, যে মনে করি, আসলে লিখি, মনে করি, কি মনে করব, যা ইচ্ছা তাই মনে করব। মনে করি এবি সমান, টোটাল খুঁটির যে দৈর্ঘ্য সেটাকে আমরা এবি ধরেছি, এবং এবি সমান কত মিটার, 36 মিটার লম্বা একটি খুঁটি, একটি খুঁটি কোন বিন্দুতে ভেঙে গেছে, সি বিন্দুতে ভেঙে গেছে। তার মানে সি বিন্দুতে ভেঙে গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে, ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে। মাটি না লিখে ভূমি লিখলে ভাল লাগবে, কারণ আমাদের প্রশ্নে ভূমি লেখা আছে। ভূমি স্পর্শ স্পর্শ যখন করেছে, তাহলে এখানে কি কি হয়েছে আসলে আমরা লিখে ফেলি। এখানে এই যে এই কোণটা হয়েছে 60 ডিগ্রি, তাহলে এখানে কোণ সি ডি বি, এই যে সি ডি বি অথবা বি ডি সি একই কথা। সি ডি বি মান কত হবে, 60 ডিগ্রি হবে, তাই না? এই বুঝেছো? সিডিবির মান কত হবে, 60 ডিগ্রি হবে, এটা বুঝেছো? হ্যাঁ। আচ্ছা, যেহেতু এসি আর সিডি একই জিনিস, কারণ দুটাই ভাঙা অংশ, এসিটাই ভেঙে নিচে পড়েছে, তার মানে আমরা লিখতে পারবো এসি সমান সিডি। এতটুকু বুঝেছো? এসি সমান যে সিডি, এটা বুঝতে পারো নাই এমন কেউ আছো এখানে?
বুঝছি ঠিক আছে। এবার যদি বুঝোই তাহলে এবার আমাকে আসো, আমাকে কি করতে হবে, এই যে সি বিন্দুতে ভেঙে গেল, তার মানে এবিটা দুই ভাগে ভাগ হয়ে গেছে না, এসি এবং বিসি। যেহেতু সি বিন্দুতে এবি খুঁটিটা কি হয়েছে, ভেঙে গিয়েছে, তার মানে কি এবি খুঁটিটা দুই ভাগে ভাগ হয়েছে না, এসি এবং বিসি। দেখতে পাচ্ছ দুইটা অংশে ভাগ হয়েছে, এই যে একটা অংশ এসি আর একটা অংশ বিসি, দুটো অংশে ভাগ হ্যাঁ হয়েছে, এটা একটা আর এটা একটা, এই দুটো অংশে ভাগ হয়েছে। এখন এটা যখন দুইটা অংশে ভাগ হয়ে গিয়েছে, তার মানে কি এই দুটো অংশের দৈর্ঘ্য তো আমাদের জানার দরকার, হয়তো প্রশ্নে লেগে যাবে কোথাও একটা, আসো বের করে রাখি। তাহলে এখন আমরা কি করব, আমরা এই যে এসির তো দেখলামই এসি সমান সিডি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এটুকু সমান আমরা এক্স ধরে নিতে পারি। আমরা ধরে নিলাম এসি সমান সিডি সমান এক্স মিটার। সহজ হয়ে গেল, ছোট হয়ে গেল। এখন আমাদের দরকার বিসি এর দৈর্ঘ্য কিভাবে পাবো। টোটালটা কত ছিল, টোটালটা ছিল 64 মিটার না, এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু কত ছিল, 64 মিটার ছিল না, বুঝতে পারছো। এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত ছিল, সরি দাঁড়াও আমি, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত ছিল, 64 মিটার 64 মিটার। এখান থেকে এতটুকু দৈর্ঘ্য আমাদের যদি 64 মিটার থাকে, এটা হচ্ছে 64 মিটার। এতটুকু দৈর্ঘ্য আমাদের গেল এক্স মিটার। তাহলে এতটুকু দৈর্ঘ্য কত, 64 থেকে এক্স বাদ দিলে এটুকু পেয়ে যাব, 64 মিটার পুরোটুকু, এতটুকু এক্স। তাহলে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত, 64 মিটার থেকে এক্স মিটার বাদ দিতে হবে। বুঝো নাই? আচ্ছা দেখো, আমি তোমাকে সহজ উদাহরণটা দিই। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ওই খুঁটি আর কি, খুঁটির এই বিন্দুতে ভেঙে গেছে। খুঁটিটা ছিল 5 মিটারের খুঁটি, কয় মিটারের খুঁটি, 5 মিটারের খুঁটি। এতটুকু যদি 3 হয়, এতটুকুর দৈর্ঘ্য কত হবে, 2 2। কিভাবে পাইলা তুমি, দুইটা পাইছো 5 এর মধ্যে থেকে 3 বাদ দিয়ে। তাহলে এখানেও সেম কাজ করব, 64 মিটারের মধ্যে থেকে x মিটার বাদ দিব, দিলেই এই নিচের অংশটুকুর দৈর্ঘ্য পাবো। বুঝতে পেরেছো? হুম তাহলে এখানে কি করবো বলো তো, 64 মাইনাস এক্স। বুঝো নাই এমন কেউ আছো, না বুঝলে আমাকে প্রশ্ন করো। দেখো তোমাদের বোঝানোর জন্যই এসেছি, এখন যদি তোমরা এই প্রশ্ন না করো, এটা আমার জন্য খুবই হতাশাজনক, যা হয়তো বোঝাতে পারছি না, বা হয়তো তোমরা ভয় পাচ্ছ, দুইটার একটা হওয়া উচিত না। এখন আমরা কি করব, তাহলে আমরা এখানে লিখব বিসি সমান কত বলো তো, 64 মাইনাস এক্স মিটার। এটা বুঝতে খুবই সহজ, এখানে কঠিন কিছুই পড়াচ্ছি না, ওখানে যা যা লেখা আছে তাই তাই, এখানে কঠিন কিছুই আমি দেখাচ্ছি না, পড়াচ্ছি না। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা দেখো এখানে একটাই সমকোণী ত্রিভুজ হয়েছে না, এখানে কি হয়েছে, একটাই সমকোণী ত্রিভুজ হয়েছে না। হ্যাঁ আচ্ছা দেখো এখানে একটাই সমকোণী ত্রিভুজ হয়েছে, আমাদের সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। আবার এটা দেখো 64 মাইনাস এক্স আমরা জানি, তাহলে আমরা কি করব, আমরা এই বাহু আর এই বাহুর মধ্যে সম্পর্ক করব নিশ্চয়ই, তাই তো। আমরা এখন এই বাহু আর এই বাহুর মধ্যে সম্পর্ক করব না, করব। হুম ঠিক আছে, এখন যদি 60 ডিগ্রি সাপেক্ষে আমরা লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক করি, 60 ডিগ্রি সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব আর অতিভুজের মধ্যে যদি সম্পর্ক করি, কে সম্পর্ক করবে, সাইন কজ নাকি ট্যান, সাইন সম্পর্ক করবে। তাহলে এখন আমরা লিখব ত্রিভুজ, কি ত্রিভুজ, বি সি ডি ত্রিভুজ। এই ত্রিভুজে সাইন কয় ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, ওই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে কি হবে, লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত, লম্বের মান হচ্ছে বিসি আর অতিভুজের মান হচ্ছে কত, সিডি। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা সাইন 60 ডিগ্রি মানে কত, √3/2। আচ্ছা বিসি এর দৈর্ঘ্য কত দেওয়া, দেখো তো বিসি এর দৈর্ঘ্য কত বের করেছি, 64 মাইনাস এক্স। তাহলে এখানে দিয়ে দিলাম 64 মাইনাস এক্স, এবং সিডি এর মান কত, এক্স। দেখো তো এই সমীকরণের মধ্যে এক্স ছাড়া কি আর কেউ আছে, না এক্স ছাড়া আর কেউ নাই, তার মানে এটাকে সমাধান করা যাবে। এখানে যদি এক্স আর এইচ দুইটা থাকতো তাহলে আরেকটা সমীকরণ হয়তো লাগতো, যেহেতু এখানে দেখো চলক একটাই, তার মানে এটাকে সমাধান করতে আর কিছু লাগবে না, আমরা এটাকে সমাধান করে ফেলতে পারবো। আসো সমাধান করে ফেলি। এখন আমরা এখানে দেখো তো কি করব, দেখেই বোঝা যাচ্ছে আর গুণন করা ছাড়া কিছু করার নাই, তাহলে আমরা সরাসরি আর গুণন করে দিব। আসো আর গুণন করে দিই, √3 এর সাথে এক্স গুণ করলে √3 ইন্টু এক্স, আর এদিকে যদি গুণ দিই 2 ইন্টু 64 মাইনাস এক্স। বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে √3 ইন্টু এক্স, আর এখানে কত হলো 2 ইন্টু 64 মানে কত, 128, 128 না, 2 ইন্টু 64, তার মানে এখানে হয় 2x। আচ্ছা ঠিক আছে, এখন এই 2x এদিকে মাইনাস আছে, এদিকে আসলে কি হবে, এই পাশে আসলে প্লাস 2x হবে। তাহলে এখানে √3 ইন্টু এক্স প্লাস 2x সমান 128। বুঝতে পেরেছো কিভাবে হইলো? হ্যাঁ আচ্ছা
এখন দেখো এখানে কি করতে হবে, x কমন নেওয়া যায়, এখানে x কমন নেওয়া যায় না, x কমন নেওয়া যায়, x যদি কমন নিই তাহলে √3 প্লাস 2 Plus আসে, আর এখানে আসে 128। আর তাহলে এখান থেকে x এর মান কত আসে, x এর মান আসে 128 ডিভাইডেড বাই √3 প্লাস 2। আচ্ছা ক্যালকুলেটরে চেপে বলো এটা কত আসে। একশো 28 ডিভাইডেড বাই √3 প্লাস 2 আসা হচ্ছে 34.29 মিটার। আর x কত ছিল, x ছিল ওই আমাদের সিডি মানে ভাঙা অংশের দৈর্ঘ্য, তার মানে সিডি সমান 34.29 মিটার। এটা বুঝেছো বাবারা, এটা কিন্তু সহজ ছিল। তার মানে এখন লিখতে হবে কি, অতএব ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা, কারণ আমাদের প্রশ্ন চেয়েছে কি ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য, এটা লিখে তুমি লিখে দিবা 34.29 মিটার। তুলে নাও। বুঝনি এমন কেউ আছো? অঙ্কটা বুঝনি এমন কেউ আছো? বুঝছি। আচ্ছা তুলে নাও। তোমরা আবার এইভাবে কেটে দিও না পরীক্ষায়, ঠিক আছে? এই অংশটুকু এইভাবে খাড়া করে দাঁড়ায় রাখো, স্যার বুঝবে, ঠিক আছে? শেষ। ওকে, এই বাকিরা বাকিরা আছে নাকি গেছে আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ আব্দুল্লাহ আর মাহতাব বুঝতে পেরেছো? আব্দুল্লাহ বুঝতে পেরেছো? মাহতাব বুঝতে পেরেছো? মাহতাব? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন। এবার আসো, এইটা হলো ভাঙা গাছেরই অঙ্ক। তো এখানে আমাদের কি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে হবে আর কি। তার মানে এখানে হয়তো কিছু একটা দেওয়া আছে, ওখান থেকে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে হবে। এই অঙ্কটাও খুবই সুন্দর, আসো করে ফেলি। তো এটা আমরা সলিউশন লিখি। তো এখানে কি বলছে, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, তার মানে কি গাছ আছে। আসো গাছ আঁকাই। তো এটা হচ্ছে আমাদের মনে করো গাছ, কিসে ভাঙেছে, ঝড়ে ভেঙেছে। ঘর লর ভর করে, আমাদের শেখ হাসিনার মতো। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের কি গাছ তো এমনি এমনি থাকে না, গাছ ভূমিতে থাকে না, গাছ ভূমিতে থাকে না আকাশে থাকে? এই গাছ ভূমিতে থাকে না আকাশে থাকে? ভূমিতে থাকে। তাহলে গাছটাকে আমরা ভূমির উপরে রাখলাম, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের ভূমি, এটা আমাদের ভূমি, ভূমির উপরে গাছ আছে। গাছটা এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে মনে করো ভেঙেছে কোথায়, এরকম একটা জায়গায় মনে করো ভেঙেছে। ভাঙার পরে কি হবে বলো তো? ভাঙার পরে যেটা হবে, এই যে এই সেই অংশ যেটা ভেঙে গেছে, তাহলে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কয় ডিগ্রি কোণ তৈরি করেছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। গুড। তার মানে আমাদের এই যে কোণ, এই কোণটা কয় ডিগ্রি বলো তো? এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এটা হচ্ছে আমাদের ভাঙা অংশ। এই অংশটাই তো নিচে আসলো, তাহলে এটা আমাদের ভাঙা অংশ, আর এটা আমাদের সেই দণ্ডায়মান অংশ, এটা আমাদের দণ্ডায়মান অংশ। তাহলে ভাঙা অংশ আর দণ্ডায়মান অংশের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। এতটুকু বোঝা গিয়েছে?
বোঝা হ্যাঁ। গিয়েছে? ওকে। এখন এরপরে বলতেছে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। এটা হচ্ছে গাছের গোড়া। গাছের গোড়া কি গাছের মাথায় থাকে? গাছের গোড়া তো মাটিতে থাকে। তাহলে গাছের গোড়া হচ্ছে এটা। গাছের গোড়া থেকে কয় মিটার সরে গেছে? মানে এখান থেকে যখন সে এখানে এসেছে সে 12 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তার মানে এখান থেকে এর যে দূরত্ব এটা হচ্ছে 12 মিটার। 12 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তো এখান থেকে এখানে বলে আমি তোমাকে বোঝাতে পারছি কারণ তুমি দেখতে পারছো। স্যারকে বোঝাবা কিভাবে? স্যারকে আমরা বোঝাবো এইভাবে যে স্যার এই গাছের দৈর্ঘ্য হচ্ছে এবি মিটার, এটা সি বিন্দুতে ভেঙে গেছে এবং ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। স্যারকে এই কথাটুকু এখন লিখে দিতে হবে। বুঝিছো? হ্যাঁ। ঠিক আছে, আসলে লিখে দিই যে মনে করি এবি সমান, দেখো এখানে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য চেয়েছে, তার মানে কি করব, মনে করি এবি মিটার উচ্চতার একটি গাছ, তাই লিখতে পারি একবারে এবি মিটার, মিটার উচ্চতার একটি গাছ সি বিন্দুতে ভেঙে কি করে বি বিন্দু হতে 12 মিটার দূরে বি বিন্দুতে কি স্পর্শ করে? মাটি স্পর্শ করে। মাটি স্পর্শ করে। তাহলে এই যে এতটুকু তথ্য লিখে ফেললাম, এখান থেকে আমরা যা যা পাই সেগুলোও লিখে ফেলতে পারি। আসলে লিখি, লিখার আগে এটাকে একটু সোজা করে দিই, সৌন্দর্য জিনিসটা বড় সুন্দর। ওকে, তাও সোজা হয় না, আমি দেখা। যাই হোক, এবার দেখো এরপরে আমরা এখান থেকে যা যা পাই, এই সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে বলো তো? দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য আর ভাঙা অংশের দৈর্ঘ্য যদি তুমি যোগ করো তুমি কি পাবা? এবি। শোনো, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য আর ভাঙা অংশের দৈর্ঘ্য তুমি যোগ করলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পাবা। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। তাহলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য আর ভাঙা অংশের দৈর্ঘ্য বের করব, বের করে দুটো যোগ করে দিব, যোগ করে দিয়ে বলবো এই নেন স্যার আপনার গাছের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে লিখব, এখানে দণ্ডায়মান অংশ সমান বিসি। দণ্ডায়মান অংশ বিসি না? বিসি। আর ভাঙা অংশ, ভাঙা অংশ, ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের সিডি। এই সিডিটা আবার কার সমান? এসি এর সমান, কারণ এই এসিটা তো উপরের দিকে ছিল যেটা ভেঙে মাটিতে চলে এসেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এখান থেকে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য এটা কত? এটা হচ্ছে এবি সমান, এবি এবি মানে কি বলো তো? এবি মানে কত? এসি যোগ বিসি। তার মানে এখানে কি লিখতে পারি? এসি যোগ বিসি। আবার এসি এর মান কি দেখো তো, সিডি এর সমান না? তার মানে এসি এর জায়গায় আমরা লিখতে পারবো সিডি যোগ বিসি। আমি আরেকবার বলতেছি, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, দেখো এবিটা সি বিন্দুতে যেহেতু ভেঙে গেছে, তার মানে কি এবিটা যেহেতু সি বিন্দুতে ভেঙে গেছে, তার মানে এই এসি এর দৈর্ঘ্য আর বিসি এর দৈর্ঘ্য যোগ করলে টোটাল এবি এর দৈর্ঘ্য পাবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেজন্য আমি লিখলাম, দেখো কি, সেজন্য আমি যেটা লিখলাম সেটা হচ্ছে যে এই এবি এর দৈর্ঘ্যটা এসি এবং বিসি এর দৈর্ঘ্যের যোগফলের সমান। ঠিক আছে, দুইটার যোগফলের সমান। এখন এই এসিটা আবার কি দেখো তো, এই যে এই এসিটা কি, এসিটা হলো সিডি এর সমান, সেজন্য এসি এর জায়গায় আমি সিডি লিখেছি। কি করেছি? এসি এর জায়গায় সিডি লিখেছি। বুঝতে পেরেছো? মানে এই যে এইটা কি ভাঙা অংশ আর দণ্ডায়মান অংশ, এই সিডিটা হচ্ছে আমাদের ভাঙা অংশ আর বিসিটা হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশ। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য মানে ভাঙা অংশ যোগ দণ্ডায়মান অংশ, এখানে ওইটাই লিখেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। এখন আমরা সিডি আর বিসি এর দৈর্ঘ্য বের করব ওই সমকোণী ত্রিভুজটা থেকে, দুইটা অনুপাত ব্যবহার করব সমকোণী ত্রিভুজের, তাহলে এখান থেকে ওই ভাঙা অংশ বের হবে, দণ্ডায়মান অংশ বের হবে। কি করব এটাও বুঝতে হবে। আসো এবার আমরা করে ফেলি। এবার আমরা একটা সাদা কালি ব্যবহার করি। ঠিক আছে, এখন আমরা কোন ত্রিভুজ ব্যবহার করব? এখানে একটাই ত্রিভুজ আছে, সেটা হচ্ছে ত্রিভুজ বিসিডি।
এই ত্রিভুজে আমরা প্রথমত মনে করো ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে চাই। দেখো আমাদের কিন্তু বিডি এর সাপেক্ষে প্রথমে বের করতে হবে, তার মানে বিডি এর সাথে আমরা এই সিডি এর সম্পর্ক করব। বিডি এর সাথে যদি সিডি এর সম্পর্ক করি তাহলে এটা কার সম্পর্ক হবে বলো তো? ভূমি আর না না, এটা যদি কোণ হয় এটা আমাদের কি লম্ব না? কোণের বিপরীত বাহু লম্ব। এটা যদি কোণ হয় তাহলে কোণের বিপরীত বাহু কি বলো তো? লম্ব। লম্ব। তাহলে এটা আমাদের লম্ব, আর এটা সমকোণ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তার মানে এটা অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক করে কে? সাইন। সাইন। তার মানে এই ত্রিভুজে আমরা কি লিখবো? সাইন। কয় ডিগ্রি সাপেক্ষে করতেছি? 30 ডিগ্রির সাপেক্ষে করতেছি। সাইন 30 ডিগ্রি সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত? বিডি। আর অতিভুজ মানে কত? সিডি। যাদের মনে করো বুঝতে অসুবিধা হচ্ছে তারা এখনো আগের ক্লাসগুলো করে আসবা, তাহলে দেখবা এটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা তাহলে সাইন 30 ডিগ্রি সমান বিডি বাই সিডি কেন লিখলাম বুঝতে পেরেছো? সাইন 30 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ 30 ডিগ্রির সাপেক্ষে। আসো তারপরে আমরা যেটা করব, সাইন 30 ডিগ্রি মানে কত? সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাই তো? হ্যাঁ। আর বিডি এর দৈর্ঘ্য এখানে কত দেওয়া? বিডি এর দৈর্ঘ্য 12 মিটার। বিডি সমান 12 মিটার দেওয়া আছে। তার মানে এখানে আমরা বিডি এর জায়গায় 12 লিখতে পারি, আর সিডি এর মান তো আমরা জানি না, ওটা বের করব। সিডি মানে হচ্ছে ভাঙা অংশ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে আর গুণন করে দিব। যদি সিডি আর গুণন করে দিই তাহলে এখানে আসে 12 গুণ 2 মানে কত? 24 মিটার। তার মানে কত? সিডি এর দৈর্ঘ্য কত আসলো বলো তো? সিডি এর দৈর্ঘ্য আসলো হচ্ছে 24 মিটার। বুঝতে পেরেছো? এবার তোমার হাতে অনেকগুলো উপায় আছে, তুমি পিথাগোরাস ব্যবহার করে এই বিসি এর দৈর্ঘ্য বের করতে পারো, অথবা কি করতে পারো, অথবা তুমি যে কোনো একটা অনুপাত ব্যবহার করে সিডি বিসি এর দৈর্ঘ্যটা বের করতে পারো। আমি কি করব? পিথাগোরাস দিয়ে করব না ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করব? পিথাগোরাস দিয়ে করেন। পিথাগোরাস দিয়ে যদি করি, আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি বলো তো? পিথাগোরাসের উপপাদ্য জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লিখবো আমরা জানি কি জানি? আমরা জানি এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজ বি সি ডি এ, অতিভুজ মানে সিডি, তার মানে সিডি এর উপরে স্কয়ার হবে, বাকি দুটো বাহুর উপরে স্কয়ার, তার মানে বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। বুঝেছো? হ্যাঁ। এটা কি অনুযায়ী? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাস একটু সুন্দর করে লিখে নিও যে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তার মানে এখন দেখো তো সিডি এর মান কত বের করলাম? 24 স্কয়ার। বিসি এর মান তো বের করিনি, বের করব। আর বিডি এর মান আমরা অলরেডি জানি, এটা হচ্ছে 12 স্কয়ার। ঠিক আছে, তার মানে বিসি স্কয়ার সমান যদি এক পাশে নিয়ে আসি, এটা আসে 24 স্কয়ার, আর 12 স্কয়ার যদি এদিকে চলে আসে তাহলে -12 স্কয়ার। বুঝেছো এখানে কি করলাম? হ্যাঁ। যদি বুঝেই থাকো তার মানে এখানে 24 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান আসে হচ্ছে 432। এটাকে যদি রুট করি, দেখো এখানে এখন বিসি স্কয়ার সমান, এই যে এটা স্কয়ার করবা মাইনাস 12 স্কয়ার করবা, অ্যান্সার পাবা হচ্ছে 432। তুমি যখন এটাকে আবার রুট করবা মানে বিসি সমান রুট ওভার 432 হবে, তাই তো? রুট ওভার 432 যদি তুমি করো সেটা আমরা পাই হচ্ছে 20.78 মিটার। তার মানে এটা হচ্ছে আমাদের কি অংশ? ভাঙা অংশের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য। তার মানে এখন সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি হবে? এই দুটো অংশের যোগফল। বুঝতে পেরেছো? এটা আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য আর এটা আমাদের দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য। আমি লিখে দিই, ভাঙা অংশ, এটুকু, এটা আমাদের দণ্ডায়মান অংশ। তুলতে শুরু করো, তাড়াতাড়ি তুলতে শুরু করো দণ্ডায়মান অংশ। তাহলে আমি এখানে লিখে দিই সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 24 যোগ 20.78। যদি যোগ করি কত আসে দেখি, 24 যোগ 20.78, এটা আসে হচ্ছে 44.78 মিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তুলে নাও। একটু কষ্ট হইলো দেখতে, তুলে নাও। হ্যাঁ মাহাতাব আর আব্দুল্লাহ, বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ স্যার। ওকে। আমার লেখা কি আজকে বোঝা যাচ্ছে?
হ্যাঁ ওকে হ্যাঁ স্যার ওকে ঠিক আছে। এই অঙ্কগুলো সহজ। এখানে শুধুমাত্র 4টা সূত্র ইউজ হয়, সাইন কস ট্যান এর 3টা অনুপাতের সূত্র এবং পিথাগোরাসের সূত্র। তোমার ইচ্ছা, তুমি যেটাই ব্যবহার করো একই অ্যান্সার পাবা, সহজ। মানে এক কথায় এখানে ত্রিভুজ সলভ করতে হয়, ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যই বের করতে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা দূরত্ব না হলে উচ্চতা। দূরত্ব মানে কি, ওই আনুভূমিক দূরত্ব, আর উচ্চতা মানে হচ্ছে উলম্ব দূরত্ব। এই অধ্যায়ের তুলার সাথে আরেকবার বুঝাই দেন। ঠিক আছে, আমি বুঝাই দিতেছি। এখানে আমরা যেটা করছি, দাঁড়ান আমি এটাকে ফুল পেজ করে নিই, দেন মার্কারটা নিয়ে আসি। দেখেন এখানে বলতেছে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে। কি হয়েছে? ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে, তার মানে এই যে গাছ এবি মিটার, দাঁড়ান দেখেন এই যে গাছ এবি মিটার উচ্চতার এই গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে। ভেঙে কি হয়েছে দেখেন তো, এই সি বিন্দুতে ভেঙে গেছে। এই সি বিন্দুতে যখন ভেঙে গেল গাছটা, তখন এই গাছটা কি আর এরকম খাড়া থাকবে? গাছ কিন্তু আর এরকম খাড়া থাকবে না। ওয়েট, দেখেন এই গাছ তাহলে কিন্তু আর এরকম খাড়া থাকবে না। এবার গাছটা নিশ্চয়ই পড়ে যাবে। গাছটা যখন পড়ে গেল, সি বিন্দু থেকে গাছটা পড়ে ডি বিন্দুতে আসলো, এবং আমাদের প্রশ্নে দেওয়া আছে বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 12 মিটার। মানে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, এর অর্থই হচ্ছে যে বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 12 মিটার। এখন আমাদের এই তথ্য দিয়েছে এবং দণ্ডায়মান অংশ ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, এই তথ্য দিয়ে বলেছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করো। তার মানে কি, দেখো এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশ যোগ করলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পাবো। এখন আমরা কি করব, ওই একই ত্রিভুজে একবার দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বের করব, একবার ভাঙা অংশের দৈর্ঘ্য বের করব। দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কিভাবে বের করতে পারি? দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য একটা ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করতে পারি। মানে প্রথমে যেটা বের করতে হবে, প্রথমে যেটা বের করব সেটা আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করব। তারপরে যেটা বের করব সেটা বের করার জন্য আমাদের হাতে ওয়েদ হচ্ছে দুইটা, হয় ত্রিকোণমিতিক অনুপাত না হলে পিথাগোরাসের উপপাদ্য। তো প্রথমটা আমরা কি করছি, প্রথমে আমরা ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতেছি, মানে সিডি এর দৈর্ঘ্য বের করতেছি। সেটা করার জন্য 30 ডিগ্রির সাপেক্ষে 30 ডিগ্রির সাপেক্ষে আমরা কি করলাম, সাইনের অনুপাতটা ব্যবহার করলাম, কারণ আমাদের এই 12 মিটার জানা আছে এবং এটার দৈর্ঘ্য আমরা বের করব। বের করে ফেললাম, সেটা আসলো 24 মিটার। এবং তারপরে আরেক ওই সেম ত্রিভুজই ব্যবহার করলাম, ব্যবহার করে আমরা কি করলাম, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বিসি এর দৈর্ঘ্য বের করলাম। বিসি মানে হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য। এরপরে কি করতে হবে, যেহেতু সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য চেয়েছে, তার মানে ভাঙা অংশ দণ্ডায়মান অংশ যোগ করতে হবে, যেটা আমি উপরে অলরেডি বলে দিয়েছি। যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে আমরা কি পেলাম, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পেয়ে গেলাম। সেটা হচ্ছে যে 44.78 মিটার। বুঝতে পেরেছো? হ্যাঁ যদি বুঝতেই পারো, এখানে দেখো একটা কি আছে বলো তো, এখানে একটা আমাদের সিকিউ সিকিউ আছে। এই সিকিউটা, সিকিউ এক সেট না, সিকিউ প্রায় কয় সেট আছে, 2 সেট না 3 সেট, 3 সেট সিকিউ আছে। এই 3 সেট সিকিউ আমরা কালকেই সমাধান করব, 1 ঘন্টার বেশি লাগবে না 3 সেট সিকিউ সলভ করতে। ঠিক আছে, আজকে আমরা 3টা ম্যাথ করলাম, কালকে আমরা 3 সেট সিকিউ সলভ করব, তারপরের দিন আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, তারপরে এমসিকিউ সলভ করব, তারপরে এই অধ্যায় শেষ। ক্লিয়ার? তারপরে পরীক্ষা হবে আর কি। তোমরা কাজ করো, নোটটা রেডি করে রাখো, আমি নোট কিন্তু দেখতে চাইবো। আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন, কোনো সমস্যা? নাই। ঠিক আছে, যেহেতু ক্লাস নিয়ে সমস্যা নাই, আমি ক্লাসটা শেষ করতেছি। দাঁড়াও, রেকর্ডটা অফ করে নিই। আচ্ছা, রেকর্ড অফ করার আগে একটা কথা, যেহেতু আমাদের কোর্সটা রানিং হয়ে গেছে, তোমরা চেষ্টা করো সম্মানীটা দিয়ে দেওয়ার, বুঝছো? আমাকে কিছু ওই যে উন্নয়ন করতে হবে, মানে মাইক্রোফোন কিনতে হবে, ওয়েব ক্যামেরা কিনতে হবে, আর ওই একটা কিনতে হবে, বুঝছো? তো তোমরা যদি ওই সম্মানীটা দাও, আমি এগুলো দ্রুত ব্যবস্থা করতে পারবো। কারণ আমি এখন যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি, এটার কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে। আমি নিজেই আমার নিজের সাউন্ড শুনতে পাই না, যখন আমি দেখি যে ক্লাস রেকর্ড করেছি কিন্তু কোনো সাউন্ড আসতেছে না, খারাপ লাগে। তো একটা চেষ্টা করো সম্মানীটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। ঠিক আছে বাবুরা? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে রেকর্ডটা অফ